হ্যালো এভরিওয়ান, আমি সম্ভাবনা। আর ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আমাদের যে সাম্যাবস্থা চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করছিলাম, সেই সাম্যাবস্থা চ্যাপ্টারেরই আজকে আমাদের এটা থার্ড লেকচার। ঠিক আছে? তো আমাদের লাস্টের দিন আমরা সাম্যাবস্থা নিয়ে আমরা অনেক কিছু জিনিস ডিসকাস করে ফেলেছি অলরেডি। আই হোপ তোমরা জিনিসগুলোকে ভালো মতো করে পড়েছো, জিনিসগুলো ভালো মতো করে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? আমাদের কিন্তু ভালো মতো করে জিনিসগুলোকে পড়তে হবে আর ভালো করে জিনিসগুলোকে দেখতে হবে, বুঝতে হবে, যাতে আমরা পরবর্তীকালে সেখান থেকে আরো অনেক অনেক কোয়েশ্চেন্স আমরা কি করতে পারি, অনেক কোয়েশ্চেন্স আমরা সেখান থেকে কিন্তু অ্যাটেম্প্ট করতে পারি। ঠিক আছে? তো আজকে আমরা যে জিনিসগুলো ডিসকাস করব সেগুলোও আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো সেই জিনিসগুলোকে আমাদেরকে একটা একটা করে এখন দেখতে হবে। তো স্টার্ট করার আগে দ্য ইউজুয়াল, যেটা তোমরা জানো, আমাদের চ্যানেলটাকে সবাইকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা যেন খুব ইজিলি পেয়ে যেতে পারো। তোমাদের যেন জিনিসগুলোকে বেশি কোনো জায়গায় খুঁজতে না হয়, অসুবিধায় পড়তে যেন তোমাদের না হয়। তোমরা কিন্তু জিনিসগুলোকে ভালো মতো করে দেখে নেবে। আর আরেকটা যেটা, যে আমাদের যে ক্লাসের পিডিএফ গুলো, সেগুলো কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো সেই টেলিগ্রাম চ্যানেলটাকেও কিন্তু তোমরা সেখান থেকে তোমরা দেখতে পাবে, ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলটাকেও কিন্তু তোমরা অ্যাড করে নেবে। ওকে? আচ্ছা, তো স্টার্ট করি। তো আজকে যে জিনিসগুলোকে আমরা পড়বো, আমরা ফার্স্ট যেটা দিয়ে আজকে স্টার্ট করব, সেটা হচ্ছে আমরা বুঝবো যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কাকে বলছি। আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলছি সেই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে স্টার্ট করব। ওকে? তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আমরা কেন ডিসকাশন করব, কারণ ধরো এর পরের দিনের যে ক্লাসটা, সেই পরের দিনের ক্লাসের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আমরা অনেক ডিসকাশন করছি। বা আজকের ক্লাসেও কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে অনেক অনেক ডিসকাশন হবে। তো সেজন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেগুলো কিরকম করে অ্যাক্ট করছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বেসিক কিছু ফেনোমেনা আমাদের কিন্তু জেনে রাখতে হবে। তো সরি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কিন্তু আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কিন্তু আজকের এই ক্লাসের থেকে আমরা অনেকটা ভালো মতো করে জানবো। দেন আমরা wait a minute, দেন আমরা যেটা করব, আমরা দেখবো হচ্ছে আমাদের অ্যাসিড আর ক্ষার, এই দুটো জিনিস আমরা কিরকম করে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারি, কিরকম করে আমরা অ্যাসিড কোনটা, ক্ষার কোনটা, এই জিনিসগুলোকে আমরা কি কি ভাবে আলাদা আলাদা মেথডে আমরা অ্যাসিড আর ক্ষারকে ডিফাইন করতে পারছি, এই জিনিসটাও কিন্তু আজকের ক্লাসেই আমরা দেখব। ওকে? আর নেক্সট যেটা আমরা দেখবো, সেটা আমরা দেখবো হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কার ক্ষেত্রে আমরা দেখবো? বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রাটা আমরা দেখবো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে। বোঝা গেল তাহলে? তাহলে এই তিনটে জিনিসের উপরেই কিন্তু আমরা বেসিক্যালি আমাদের ডিসকাশনটা আজকে রাখবো। ঠিক আছে? তো চলো ফার্স্টে যেটা দিয়ে আমরা তাহলে স্টার্ট করব, দ্যাট ইজ কি? দ্যাট ইজ আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কাকে বলবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা সেই পদার্থগুলোকে বলবো যেই পদার্থগুলো কোনো একটা তোমার রাসায়নিক পদার্থ, এই পদার্থটা কি হবে? একটা রাসায়নিক পদার্থ, যেটা জলে বা অন্য কোনো উপযুক্ত দ্রাবকে, সবচেয়ে রাসায়নিক পদার্থ আমাদের জলেই দ্রবীভূত হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিছু আমাদের পদার্থ আছে যেগুলো জলে দ্রবীভূত নাও হতে পারে। কিছু পদার্থ আছে যেগুলো ধরো তোমার অ্যালকোহলে দ্রবীভূত হয়, কিছু পদার্থ আছে যেগুলো বেঞ্জিনে দ্রবীভূত হয়। সবাই আমাদের জলে দ্রবীভূত নাও হতে পারে। তো যদি সেটা জলে দ্রবীভূত না হয়, তো যদি অন্য কোনো দ্রাবকেও, যদি কোনো উপযুক্ত দ্রাবকে সেটা দ্রবীভূত হয়, তাহলে কি সেখানে দ্রবীভূত হয়ে গিয়ে সেটা কি করবে, সেটা সেখান থেকে ইলেকট্রিসিটি সেখান থেকে তোমার ফ্লো করবে, এটা তড়িৎ পরিবহনে সাহায্য করবে। সে ধরনের পদার্থকে আমরা কি বলবো? সে ধরনের পদার্থকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন ধরো যদি আমরা বলি যে এটা আমরা একটা কন্টেনার নিয়েছি, এর মধ্যে আমাদের জল আছে, ঠিক আছে? এবার বললাম এই জলের মধ্যে আমরা কি দিলাম? NaCl। ঠিক আছে? জলের মধ্যে যদি আমরা NaCl দিই, তাহলে কি হবে? আমাদের বলেছি জলের মধ্যে যদি আমরা এই পদার্থটাকে দিই, এটা
তড়িৎ ভাবে এটা বিশ্লেষিত হবে, এটা আয়নে ভেঙে যাবে। মানে যদি NaCl আমাদের ভাঙে, NaCl ভাঙলে আমাদের কি হবে? Na প্লাস আর Cl মাইনাস। তাহলে এই যে এখানে NaCl টা ছিল, এটা ভেঙে গিয়ে আমাদের কি হয়ে গেল? এটা ভেঙে গিয়ে আমাদের হয়ে গেল হচ্ছে এটার ভিতরে Na প্লাস আর Cl মাইনাস। এবার এই যে Na প্লাসটা আছে আর এই যে Cl মাইনাসটা আছে, এরা দুটো এবার কি করতে পারবে? এই Na প্লাস আর Cl মাইনাস, এরা দুজন এবার এখানে আমাদের তড়িৎ পরিবহন করতে পারবে। এবার এরা যে তড়িৎ পরিবহন করতে পারবে, এখানে জলের সাথে এরা যুক্ত হয়ে কি একটা অন্য পদার্থ গঠন করবে। যেটা এরা ছিল, এরা সেই পদার্থটাই আর থাকবে না, এরা অন্য পদার্থ এখান থেকে তৈরি করবে। তার মানে আমরা কি বললাম? যদি কোনো রাসায়নিক পদার্থ, সেটাকে আমরা জলে বা তার উপযুক্ত কোনো দ্রাবকে যদি আমরা দ্রবীভূত করি, তাহলে দ্রবীভূত হওয়ার পরে সেটা কি হবে? দ্রবীভূত হওয়ার পরে সেটা বিশ্লেষিত হবে, মানে সেটা আয়নে ভেঙে যাবে। বিশ্লেষিত হওয়ার পরে সেটা সেখান থেকে আমাদের কি করতে পারবে? সেটা আমাদের তড়িৎ পরিবহন সেখানে করতে পারবে। সেটা কি করতে পারবে? তড়িৎ পরিবহন করতে পারবে। এই ধরনের পদার্থকে আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর কি বললাম? আর যখন তড়িৎ পরিবহন করবে, তো যেটা আয়নে যে বিশ্লেষিত হচ্ছে, সেগুলো বিক্রিয়া করে, মানে যে Na প্লাস NaCl ছিল, এটা তো এটা বিশ্লেষিত হওয়ার পর এটা NaCl থাকবে না, এটা জলের বা দ্রাবকের অণুর সাথে বিক্রিয়া করে নিয়ে আরেক টাইপের মানে তোমার কম্পাউন্ড, একটা নতুন টাইপের কম্পাউন্ড সেখানে কি করবে? গঠন করবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কি বলতে পারলাম? যে যারা এরা ফার্স্ট কি করবে? এরা হচ্ছে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হবে। তারপরে কি হবে? ফার্স্টে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হলো, দেন কি করবে? এটা হচ্ছে এটার বিশ্লেষণ হবে, এটা তড়িৎ বিশ্লেষণ হবে। তার মানে কি? আয়নে ভাগ হবে, আয়নে ভাগ হবে। হলো, হয়ে কি করবে? ওই নিয়ে 3 নাম্বার হচ্ছে তড়িৎ পরিবহন করবে। আর 4 নম্বর কি? তড়িৎ পরিবহন তো করবেই, আর কি করবে? তড়িৎ পরিবহন করার সাথে আর কি? অন্য পদার্থে নিজে পরিণত হবে। তাহলে আমরা কি বললাম? যে রাসায়নিক পদার্থ জলে বা অন্য কোনো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হওয়ার পরে সেটা আয়নে বিশ্লেষিত হয়ে যায়, তড়িৎ তড়িৎ বিশ্লেষণ হবে সেটা, সেটা আয়নে ভেঙে যায়, ভেঙে গিয়ে সেটা কি করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে এবং অন্য পদার্থে নিজে পরিণত হয়। সেই ধরনের পদার্থকে আমরা কি বলি? এই ধরনের পদার্থকে আমরা বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই ধরনের পদার্থকে আমরা কি বলি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার এই যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হতে পারে, যেমন ধরো হতে পারে অ্যাসিড। বিভিন্ন ধরনের অ্যাসিড হতে পারে, যেমন HCl। HCl ভেঙে গিয়ে কি হয়? HCl ভেঙে গিয়ে হয় আমাদের H প্লাস আর Cl মাইনাস। এরা কি করতে পারে? এরা এখান থেকে তোমার তড়িৎ পরিবহন করতে পারবে। দেন হতে পারে আমাদের H2SO4, HNO3, ঠিক? বা হতে পারে আমাদের ধরো ক্ষার, NaOH, KOH, বা কি হতে পারে? লবণও হতে পারে, বিভিন্ন ধরনের লবণ। বেশিরভাগ ধরনের লবণই যেগুলো হয়, বেশিরভাগ লবণই কি হয়? বেশিরভাগ লবণই কিন্তু আমাদের যেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে থাকে। বেশিরভাগ লবণ কি হয়ে থাকে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে থাকে। যেমন যদি আমরা এখানে উদাহরণ দিয়ে আমরা বলতে পারবো NaCl, KCl, MgCl, টু। তাহলে এই ধরনের যে পদার্থগুলো, এই ধরনের পদার্থগুলোকে আমরা বলতে পারবো হচ্ছে লবণ, যে লবণগুলো আমাদের তড়িৎ বিশ্লেষণ করতে পারছে।
এবার আমাদের যদি এখানে একটা টাইপ থাকে যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে এখানে আমাদের আরেকটা টাইপও থাকবে, যে আরেকটা টাইপ আমাদের কি, যারা হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য। তারা কি, তারা হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তারা কি, তারা হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো বললাম, আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে সেই একটা জিনিসও হবে না। যে জিনিসগুলো আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে বলেছি, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে সেগুলো একটাও হবে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে এরা জলীয় দ্রবণে বা অন্য কোনো উপযুক্ত দ্রবণে দ্রবীভূত হয়ে এরা তড়িৎ বিশ্লেষণ এদের হয় না, এরা আয়নে ভাঙছে না, আয়নে না না ভেঙে এরা তড়িৎ পরিবহন করতে পারছে না, আর অন্য পদার্থে পরিবর্তন হচ্ছে না। সেটা তো অন্য পদার্থের পরিবর্তনটা দেখো তোমার বিক্রিয়া করে অন্য পদার্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু যদি না আয়নে বিশ্লেষিতই না হয়, ওই তড়িৎ পরিবহনে না করে, তাহলে তো আমাদের সেই কনসেপ্ট এখানে আসছে না, তাই না? কিন্তু এটা আয়নে বিশ্লেষিত নাই হতে পারে, তড়িৎ পরিবহন নাই করতে পারে, তাহলে অন্য পদার্থে কি করে পরিণত হবে? ঠিক। আমরা যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে দেখলাম যে এদের কেন এরা অন্য পদার্থে পরিণত হচ্ছে, কারণ যে আমার NaCl টা, এটা Na+Cl মাইনাসে ভেঙে যাচ্ছে। ঠিক আছে? আর যদি Na+Cl মাইনাসে ভেঙে যায়, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা যদি Na প্লাস, আহ এখানেই দেখাচ্ছি তাহলে, এটা যদি ধরো জল আছে আমরা বললাম, এবার NaOH আছে আমাদের এখানে, তাই তো? আচ্ছা, NaOH না, আমরা NaCl নিয়েছিলাম, ধরো আমরা NaCl নিলাম। এবার এই NaCl টাকে আমরা বলছি যে এই NaCl টা আমাদের ভেঙে গিয়ে কি হয়ে যাচ্ছে, Na+ আর Cl মাইনাস। এবার এটা কি জলীয় দ্রবণে আছে, বা জলীয় দ্রবণ মানে কি, আমাদের NaCl এর সাথে কি আছে, জলও আছে। তার মানে এটা ভেঙে গিয়ে কি হবে, Na+, Cl মাইনাস, আর H2O টা ভেঙে গিয়ে কি হবে, H+, আর OH মাইনাস। ঠিক আছে? এবার এরকম করে জিনিসটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে এরা তড়িৎ পরিবহন করতে পারছে। তারপর এখান থেকে এটা কি দ্বারা পরিণত হবে, NaOH আর HCl। HCl আর NaOH এর বিক্রিয়াতেই কিন্তু আমরা কি পাচ্ছি, HCl আর NaOH এর বিক্রিয়াতেই আমরা NaCl আর H2O পাচ্ছি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এটা এইভাবে বিক্রিয়া করে শুধু সেটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু NaCl টা কিন্তু আর NaCl থাকছে না, এটা Na+Cl মাইনাস হয়ে যাচ্ছে, আর পরবর্তীকালে বিক্রিয়া করে এটা NaOH আর HCl হয়ে যাচ্ছে। তাহলে কি এইভাবে এরা যখন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কিন্তু এরা অন্য পদার্থে পরিণত হতে পারছে। কিন্তু যেটাকে আমরা বলছি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যেটা তড়িৎ বিশ্লেষ্যই হতে পারছে না, সেটা তো ভাঙতেই পারবে না, তাই না? সেটা তো ভেঙে গিয়ে অন্য কোনো পদার্থ তৈরি করতেই পারবে না। এবার যদি সেটা অন্য কোনো পদার্থ তৈরি করতে না পারে, তো সেই ধরনের পদার্থকে আমরা কি বলবো, তড়িৎ অবিশ্লেষ্য। মানে ফার্স্ট কন্ডিশন এখানে কি, যে এরা, যে রাসায়নিক পদার্থগুলো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করে না, এরা কি উপযুক্ত তোমার দ্রবণে, মানে দ্রাবকে দ্রবীভূত হয়ে এরা কি করে না, এরা কিন্তু আয়ন উৎপন্ন করে না। এটা গেল আমাদের ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড, তাহলে কি, যদি আয়ন উৎপন্ন না করে তাহলে কি এখানে হবে, এটা হচ্ছে এরা তড়িৎ পরিবহন করে না। তাহলে এরা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়ে নিয়ে আয়ন উৎপন্ন করে না, তড়িৎ পরিবহন করে না। তাহলে এই ধরনের পদার্থদের আমরা কি বলবো, এই ধরনের পদার্থকে আমরা বলবো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এদের উদাহরণ কি হবে, এদের উদাহরণ হতে পারে আমাদের কিছু ক্ষার হয়, তারপরে কি, বেশিরভাগ এদের উদাহরণ হচ্ছে জৈব অ্যাসিড। বেশ কিছু জৈব অ্যাসিড থাকে, যে জৈব অ্যাসিড গুলো কি, জৈব অ্যাসিড গুলো হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হিসেবে আচরণ করে থাকে। বোঝা গেল কথাটা? এবার আমরা যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বললাম, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এই যে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বললাম, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি।
একটা কি, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য আমরা একটু আগেও দেখলাম যে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা বিয়োজন মাত্রা দেখবো। তো ফার্স্ট আমাদের কি হলো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমাদের হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর আমরা কি পেলাম, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, এবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য আমরা কাদেরকে বলি, যেই পদার্থগুলো সম্পূর্ণরূপে তোমার তড়িৎ বিশ্লেষিত হয়ে যায় যখন সেটাকে আমরা জলে বা উপযুক্ত কোনো দ্রাবকে দিই, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মানে কি, সেটা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে, সেটার কোনো অংশই এরকম থাকবে না যেটা তোমার আগের ফর্মে থাকবে। যেমন ধরো আমরা যদি বলি যে আমরা নিলাম NaCl। NaCl কে, NaCl একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। NaCl কে দিলে NaCl কি হবে, এটা Na প্লাস আর Cl মাইনাস গঠন করবে। এটা কি করবে, Na প্লাস আর Cl মাইনাস গঠন করবে। এই ধরনের পদার্থদের আমরা কি বলছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি ধরনের, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কারণ NaCl এর সম্পূর্ণরূপে যদি এটাকে আমরা জলে বা উপযুক্ত কোনো আহ দ্রাবকে দ্রবীভূত করার চেষ্টা করি, তাহলে কি এটা তখন NaCl হিসেবে থাকবে। এটা কি হয়ে যাবে, এটা Na প্লাস আর Cl মাইনাস রূপে আচরণ করবে। যেমনই মৃদু তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, যে এরা কিছুটা পরিমাণ, এরা সম্পূর্ণরূপে বিশ্লেষিত হতে পারে না, এরা কিছুটা পরিমাণ হচ্ছে বিশ্লেষিত হয়। যেমন যদি আমরা নিই অ্যাসিটিক অ্যাসিড, এবার এটাকে যদি এটা ভাঙে, তাহলে এটাতে কি হয়, এটা কিছুটা পরিমাণে তৈরি করে, সম্পূর্ণরূপে কিন্তু এটা ভেঙে গিয়ে CH3CO মাইনাস আর H প্লাস কিন্তু গঠন করে না। কিছুটা পরিমাণে গঠন করে, কিছুটা পরিমাণে গঠন করে না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি, যে সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয়, আর এটা কি, এটা সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয় না। মানে আমরা কি বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি যেটা, যে যেই পদার্থগুলোকে যদি আমরা জলের মধ্যে দিলে সম্পূর্ণভাবে এরা সেখানে তড়িৎ পরিবহন করাতে হেল্প করবে, এরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে, তাদেরকে আমরা কি বলছি, তাদের আমরা বলছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যারা একদমই তাদের আগের স্টেটে থাকতে চাবে না, তারা জলের মধ্যে বা উপযুক্ত কোনো দ্রাবকের মধ্যে যদি সেটাকে আমরা দিই, সেটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে, সে ধরনের পদার্থকে আমরা বলবো তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর ব্লু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো, যেগুলো সম্পূর্ণরূপে কিন্তু আমাদের বিশ্লেষিত হচ্ছে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটার উপরে ডিপেন্ড করে যে বিশ্লেষণে, যে তড়িৎ বিশ্লেষিত হওয়ার যে ক্ষমতাটা, এটার উপরে ডিপেন্ড করে এটাকে আমরা এই দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। যেটা একটা হচ্ছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর আরেকটা আমাদের কি, আরেকটা হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বোঝা গেল কথাটা? এবার এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য জিনিসটাকে আমরা দেখলাম। এখানে একটা জিনিস ভালো মতো করে খেয়াল করে দেখো তো, এখানে কিন্তু CH3COH যেটা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের এখান থেকে এই আয়ন গুলো কিন্তু গঠন করছে না, সম্পূর্ণরূপে কিন্তু এখানে আয়ন গুলো গঠন করছে না। মানে এই সলিউশনটার মধ্যে আমরা কিছুটা পরিমাণ আমরা এই এই জিনিসটা পাবো, তাই না? তার মানে এই সলিউশনে আমরা এটাও পাবো, এটাও পাবো, এটাও পাবো। কিন্তু এই সলিউশনে NaCl দিলে কিন্তু তখন আমরা খালি NaCl দিলে Na প্লাস আর Cl মাইনাস পাবো, এটাকে কিন্তু তখন আমরা সেখানে আর পাবো না, তাই কিনা? বোঝা গেল কথাটা? তাহলে এই জিনিসগুলো কিন্তু এখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এবার যে জিনিসটা আমরা এখান থেকে করবো, সেটা হচ্ছে আমাদের আয়নীয় সাম্যাবস্থা। আয়নীয় সাম্যাবস্থা জিনিসটা আমরা কাকে বলি? আচ্ছা, ভালো মতো করে দেখো, যে আমরা যখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে কথা বললাম,
আমরা যখন তীব্র তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বললাম তখন আমরা কি বললাম? তখন আমরা বললাম যে এরা ধরো কি হচ্ছে, ধরো আমরা NaCl নিচ্ছি, এটা ভেঙে গিয়ে সম্পূর্ণরূপে Na প্লাস আর Cl মাইনাস গঠন করছে। এই Na প্লাস আর Cl মাইনাসটা কিন্তু সম্পূর্ণরূপে NaCl টা ভেঙে তৈরি, কিন্তু এই Na প্লাস আর Cl মাইনাস কিন্তু গঠিত হয় আবার এটা NaCl বানাতে পারছে না। Na প্লাস আর Cl মাইনাস কিন্তু আবার বিক্রিয়া করে নিয়ে NaCl গঠন করতে পারছে না। তার মানে এটার ক্ষেত্রে খালি আমাদের এই একটা তীর চিহ্ন, যেটাকে আমরা দক্ষিণমুখী তীর চিহ্ন বলি, কারণ ডান দিকে এটা ইন্ডিকেট করছে। খালি আমাদের এই সম্মুখ বিক্রিয়াটাই কিন্তু হচ্ছে Na প্লাস আর Cl মাইনাস এর বিক্রিয়ায়, কিন্তু NaCl আমরা আরেকবার পাচ্ছি না। ঠিক আছে, কিন্তু এই অবস্থাতেই যদি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষণের কথা বলি, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, ধরো আমরা এখানে অ্যাসিটিক অ্যাসিড নিলাম, এবার এটা থেকে তাহলে কি তৈরি হচ্ছে? CH3 COO মাইনাস আর হচ্ছে H প্লাস। এটাকে একটা মৃদু, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু এটাকে আমরা কি বলছিলাম? মৃদু অ্যাসিড একটা। ঠিক আছে, এবার এই যে জিনিসটা এখানে CH3CO মাইনাস আর H প্লাস আমাদেরকে দিচ্ছে, এবার এখান থেকে কি হচ্ছে, আমরা কি বললাম যখন আমরা এটা দেখছিলাম, যে আমাদের এই যে দ্রবণটা, এর মধ্যে আমরা এই জিনিসটাও যেমন পাচ্ছি, এই জিনিসটাও পাচ্ছি, আবার এটাও পাচ্ছি। তার মানে তার মানে এখান থেকে কিছুটা পরিমাণ অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে এই যে আয়ন গুলো, এই আয়ন গুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার অ্যাসিটিক অ্যাসিড ফিরিয়ে আনতে পারছে। তার মানে এখানে কি হচ্ছে, যে CH3 CO মাইনাস আর H প্লাস আবার বিক্রিয়া করে আমাদের CH3 COOH এখানে কিন্তু বানাতে পারছে। এটা কিন্তু বিক্রিয়া করে CH3 COOH কি করতে পারছে? বানাতে পারছে। তাহলে এটাকে আমরা কি দেখছি? এটা একটা উভমুখী বিক্রিয়ার মতো কাজ করছে। তার মানে এখানে কি হচ্ছে? এই বিক্রিয়াটাকে আমরা এরকম বলতেই পারি, এই বিক্রিয়াটাকে আমরা এরকম বিক্রিয়া বলতেই পারি, পারি কি পারি না? অবশ্যই এরকম একটা বিক্রিয়া বলতে পারি, যেটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। এবার সাম্যাবস্থার সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি বলেছি, যে যে বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়া আর বিপরীত বিক্রিয়ার হার আমাদের সমান হবে, সেই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে সাম্যাবস্থা। তাই না? যেখানে আমাদের একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যে উভমুখী বিক্রিয়া আমাদের সম্মুখ বিক্রিয়ার মান আর কি আমাদের বিপরীত বিক্রিয়ার মান, এই দুটোর মানই যখন আমাদের সমান হচ্ছে, তো এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলছি? এই ধরনের বিক্রিয়াকে আমরা বলছি হলো আমাদের উভমুখী বিক্রিয়া। কি বলছি? উভমুখী বিক্রিয়া। তাহলে এই যে এখানে আমাদের, সরি, এই উপভোগী বিক্রিয়াটাকে আমরা কি বলছি? সাম্যাবস্থা। তাহলে এই যে উপভোগী বিক্রিয়াটা, এবার এক্ষেত্রে যে আমাদের এখান থেকে এটা ভেঙে গিয়ে CH3CO মাইনাস আর H প্লাস গঠনের যে রেটটা, সেটা যদি R1 হয়, আর এ দুটোর যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরির যে রেটটা, সেটা যদি R2 হয়, আর আমরা যদি বলি যে কোনো একটা নির্দিষ্ট অবস্থায় R1 আর R2 সমান, তাহলে এটা তখন কি হয়ে যাবে? তখন এটা সাম্যাবস্থায় চলে আসবে। তাই কিনা? তখন এটা সাম্যাবস্থায় চলে আসবে। আর যদি এটা সাম্যাবস্থায় চলে আসে, তাহলে এই ধরনের সাম্যাবস্থাকে আমরা কি বলছি? আয়নীয় সাম্যাবস্থা। কেন? কারণ এটা এখানে দেখো, এটা আয়নে ভাঙছে। এটা কি? আয়নে ভাঙছে। মিনিট দাঁড়াও, ভাঙছে বা ধরো বিভক্ত হচ্ছে লিখে দিই। এটা কি হচ্ছে? আয়নে বিভক্ত হচ্ছে। যদি আয়নে বিভক্ত হয়, তাহলে এমনি ধরনের সাম্যাবস্থা, যেটা ধরো এমনি সাম্যাবস্থা, সেটাকে আমরা কি বলতে পারি? সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা একমুখী সাম্যাবস্থা, মানে একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া দেখলাম, সেখান থেকে আমরা কি দেখলাম? সাম্যাবস্থা দেখলাম। এবার সেই সাম্যাবস্থার মধ্যে আমরা ভাগ কি দেখছি? সাম্যাবস্থার মধ্যে আমরা দেখছি আয়নীয় সাম্যাবস্থা। মানে কি, যখন একটা কোনো পদার্থ থাকবে, সেটা যখন তার নিজের আয়নে বিভক্ত হবে, তখন সেই ধরনের সাম্যাবস্থাকে আমরা কি বলছি? আয়নীয় সাম্যাবস্থা। এবার এই যে
একটা পদার্থ সেটা তার আয়নে বিভক্ত হচ্ছে আর সেই আয়ন গুলো নিজেদের মধ্যে রিয়াক্ট করে আবার সেই পদার্থটাকেই তৈরি করছে। তাহলে এই ধরনের সাম্যাবস্থাকে আমরা কি বলি? এই ধরনের সাম্যাবস্থাকে আমরা বলবো হচ্ছে আয়নীয় সাম্যাবস্থা। কারণ এখানে এটা কি হচ্ছে, এটা কিন্তু আমাদের আয়নে বিভক্ত হচ্ছে বা আয়নে কিন্তু এটা ভাঙছে। সেজন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে আয়নীয় সাম্যাবস্থা। এক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আয়নীয় সাম্যাবস্থা কিন্তু আমাদের কিসের ক্ষেত্রে আমরা পাচ্ছি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে পাচ্ছি। আমরা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি না। আমরা আয়নীয় সাম্যাবস্থা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ প্রত্যেকটা যতগুলো আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে সেখানে প্রত্যেকটা পদার্থ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাচ্ছে। সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাচ্ছে। তারা তড়িৎ পরিবহন করছে কিন্তু সেখান থেকে আমরা কিন্তু কোনো এমন জায়গা পাচ্ছি না সেখান থেকে সেই আয়নগুলো আবার তোমার যুক্ত হয়ে নিয়ে আগের পদার্থটা তৈরি করছে। এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পাচ্ছি কি? পাচ্ছি না। সেখান থেকে আমরা বলতে পারবো যে এই পদার্থগুলো যেগুলো হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশিষ্ট পদার্থ জাস্ট তারাই কিন্তু আমাদের এখানে আয়নীয় সাম্যাবস্থা গঠন করতে পারবে। কিন্তু তীব্র তড়িৎ বিশিষ্ট পদার্থরা কিন্তু আয়নীয় সাম্যাবস্থা গঠন করতে পারবে না। তাহলে এই জিনিসটাকে আমরা এখানে লিখে দিই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আয়নীয় সাম্যাবস্থা দেখা যাক। বোঝা গেল। তাহলে এই জিনিসটাকে আমরা এখান থেকে বলতেই পারছি। পারছি কি পারছি না? পারছি। নেক্সট এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের অ্যাসিড আর ক্ষারক। তাহলে কোনটাকে আমরা অ্যাসিড বলবো, কোনটাকে আমরা ক্ষারক বলবো, সেই জিনিসটাকে এখন আমরা কোনো একটা পদার্থকে আমরা কখন অ্যাসিড বলবো আর কোনো একটা পদার্থকে আমরা কখন বেসিক বলবো বা কখন সেটাকে আমরা ক্ষারক বলবো, এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে ভালো মতো করে বুঝতে হবে। এবার আমরা এক ধরনের তোমার সংজ্ঞা ছোটবেলা থেকে পড়ে থাকি, যেটা আমাদের ক্লাস 7 বা 8 এ কম সম্ভবত আমরা পড়ে থাকি যে যেই পদার্থগুলো হচ্ছে আমাদের টেস্ট করে টক সে ধরনের পদার্থগুলোর মধ্যে কি থাকে? অ্যাসিড থাকে, সেগুলোকে আমরা বলি অ্যাসিড। আর যে ধরনের পদার্থগুলো হচ্ছে ক্ষারীয় সে ধরনের পদার্থগুলো কি টেস্ট করে? কষ্টা কষ্টা টেস্ট করে, সে ধরনের পদার্থগুলোকে আমরা বলবো হচ্ছে ক্ষারক। কিন্তু অ্যাকচুয়াল লাইফে যদি তোমরা দেখো, তোমরা যদি অ্যাসিড খেয়ে বুঝতে আমাদেরকে হয় যেটা অ্যাসিড আর যদি ক্ষার খেয়ে বুঝতে হয় এটা ক্ষার, সেই বোঝার আগে আমরা উপরে চলে যাবো, তাই না? কারণ যদি বেশিরভাগ ধরনের অ্যাসিড যেগুলো তোমার এমনি যেগুলো নর্মাল অ্যাসিড, ধরো যেগুলোর মধ্যে খাবারের মধ্যে থাকছে, যেমন দইয়ের মধ্যে থাকছে বা আমাদের ফলের মধ্যে থাকছে, বিভিন্ন ধরনের টক ফলের মধ্যে, লেবুর মধ্যে থাকছে বা আঙ্গুরের মধ্যে থাকছে, সেগুলো আলাদা জিনিস। তো যদি আমরা অ্যাসিড বা ক্ষার খেয়ে বুঝতে চাই যে এটা অ্যাসিড না ক্ষার, যদি আমাকে কেউ টেস্ট করতে বলে একটা কোনো পদার্থ যেটা অ্যাসিড না ক্ষার, তো সেটাকে আমি খেয়ে বলতে চাই যে হ্যাঁ এটা টক টক টেস্ট করেছি তার মানে এটা অ্যাসিড, এটা খেজুরে কষ্টা কষ্টা টেস্ট করেছি তার মানে তো এটা ক্ষার। এবার এরকম করে যদি বলতে যাই তাহলে ওই যেটা বললাম সেটাই যে উপরে পৌঁছে যেতে হবে, মানে বলার আগে যেটা অ্যাসিড না ক্ষার। ঠিক আছে? তাহলে সেখান থেকে যদি অ্যাসিড আর ক্ষার সেটাকে আমরা কিরকম করে বুঝবো যে কোনো পদার্থ কিভাবে অ্যাসিডিক হয় বা কোনো পদার্থ কিরকম ভাবে ক্ষারীয়, সেই জিনিসটাকে আমরা কি করে বুঝবো? তার জন্য আমরা একটা যে জিনিস করে থাকি সেটা হচ্ছে আমরা পিএইচ টেস্ট। এবারে যে পিএইচ, এই পিএইচ জিনিসটা কি? সেই জিনিসটাকে আমরা ধরো আজকে প্রবাবলি হবে না, আমরা নেক্সট ক্লাসে আমরা বুঝবো যে পিএইচ জিনিসটাকে আমরা কি বলছি। কিন্তু আমাদেরকে অ্যাসিড আর ক্ষারক যদি আমাদেরকে প্রপারলি করে পড়তে হয়, তাহলে আমরা যদি আমরা এইটা এখানে সংজ্ঞা দিই যে যেটার মধ্যে হচ্ছে যেটার টক টক হবে সেটা আমাদের অ্যাসিড, আর যেটা কষ্টা কষ্টা সেটা ক্ষার, তাহলে এটা কিন্তু কখনোই একটা প্রপার আমাদের ডেফিনেশন হচ্ছে না। তো আমাদের বিভিন্ন ধরনের আলাদা আলাদা আমরা জিনিস দেখতে পেয়েছি, সেখান থেকে আলাদা আলাদা কিছু প্রসিডিওরে আমরা কিন্তু কোনটাকে ক্ষার বলছি আর কোনটাকে অ্যাসিড বলছি, এই জিনিসটার মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট আমরা করতে পারছি কোনটা ক্ষার আর কোনটা অ্যাসিড, এই জিনিসটাকে কিন্তু আমরা আলাদা করে বোঝাতে পারছি। তাহলে এখান থেকে ফার্স্ট যে প্রসিডিওরে আমরা এটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের আর্হেনিয়াসের তড়িৎ বিয়োজনবাদ অনুসারে আমরা কোনটাকে অ্যাসিড বলছি আর কোনটাকে বেস বলছি, এটাকে বলা হচ্ছে আর্হেনিয়াসের থিওরি।
আর আর্হেনিয়াসের তড়িৎ বিয়োজন বাদ। এটা অনুসারে আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো অ্যাসিডের সংজ্ঞা, যে কোন জিনিসটার মধ্যে কি কি একটা জিনিসের ক্যারেক্টারিস্টিক থাকলে সেটাকে আমরা অ্যাসিড বলতে পারি, সেই জিনিসটা এখন হচ্ছে আমরা দেখবো। তাহলে এখান থেকে কি বলছে, যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ, ভালো মতো করে দেখ, কি বলছে, যে সমস্ত হাইড্রোজেন হাইড্রোজেন ঘটিত যৌগ মানে যে যৌগটার মধ্যে কি থাকতে হবে, আমাদেরকে হাইড্রোজেন থাকতেই হবে, যে যৌগের মধ্যে আমাদের হাইড্রোজেন থাকতেই হবে, তার জলীয় দ্রবণে, যদি সেই জলীয় দ্রবণ, যদি হাইড্রোজেন ঘটিত যে কোনো একটা জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণটা যদি আয়নিত হয়ে আমাদের H+ আয়ন উৎপন্ন করে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, অ্যাসিড বলবো। মানে কোনো একটা হাইড্রোজেন ঘটিত যৌগ, যেমন ধরো আমরা বললাম হাইড্রোজেন ঘটিত যৌগ আমাদের HCl, এবার HCl কে যদি আমরা ধরো জলের মধ্যে নিই, তাহলে এটা কি তৈরি করবে, এটা এখান থেকে H+ আর Cl- তৈরি করলো। তাহলে এই যে H+ আর Cl- এই HCl টা ভাঙলো, সেখান থেকে HCl তৈরি করছে, সেজন্য আমরা বলতে পারছি যে এটা হচ্ছে অ্যাসিড। HCl তৈরি করছে, সেজন্য এটাকে আমরা কি বলতে পারছি, অ্যাসিড বলতে পারছি। তাহলে এটা হচ্ছে আর্হেনিয়াসের নীতি অনুসারে অ্যাসিডের সংজ্ঞা, সেটা কি, যদি আমাদের কোনো একটা হাইড্রোজেন ঘটিত যৌগ থাকে, সেটাকে যদি তার জলীয় দ্রবণে আমরা নিই, তাহলে সেখান থেকে সেটা কি করবে, সেটা H+ আয়ন উৎপন্ন করবে। তো এই ধরনের আমরা যে কোনো একটা তোমার পদার্থকে আমরা কি বলতে পারি, অ্যাসিড বলতে পারি। যেমন যেমন আমরা ধরো বলতে পারি HNO3, কি বলতে পারি, HNO3। এবারে HNO3 তাহলে কি হবে, H+ আর NO3। এবার জলীয় দ্রবণের মধ্যে যদি ধরো আমরা H+ নিই, বা জলীয় দ্রবণ মানে জলীয় দ্রবণের মধ্যে কি আছে, H2, আর HCl টা ভেঙে গিয়ে কি হচ্ছে, H+ আর Cl-, তাহলে কি হচ্ছে, H+ আর Cl-, তাহলে H2O আর H+ মিলে আমাদের কি তৈরি করছে, H3O+। তাহলে H2O আর H+ মিলে আমাদের কি তৈরি করছে, H3O+। তাহলে জলীয় দ্রবণে যেহেতু H+ টা অনেক আকারে ছোট থাকে, ধরো H+ টা কিন্তু জলীয় দ্রবণে H+ এর কোনো অস্তিত্ব নেই বেশিরভাগ ক্ষেত্রে। H+ টা কি করে, H2O এর সাথে বিক্রিয়া করে, করে নিয়ে আমাদের কি তৈরি করে, তৈরি করে হচ্ছে H3O+। এটার সাথে এখানে পাশে আমাদের Cl- থাকবে, সিলভেস্ট্রি তো আছে, কিন্তু এখানে আমাদের H+ আর H2 ওটা বিক্রিয়া করে কি তৈরি করছে, এটা দুটো বিক্রিয়া করে তৈরি করছে হলো আমাদের H3O+। ঠিক আছে, তাহলে এই ধরনের পদার্থদের আমরা কি বলছি, এই ধরনের পদার্থকে আমরা বলছি হলো অ্যাসিড। এই ধরনের পদার্থকে আমরা কি বলছি, অ্যাসিড বলছি। এবার আমাদেরকে বলছে যে তাহলে ক্ষারকের সংখ্যা, আর্হেনিয়াসের এই তত্ত্ব অনুসারে তাহলে আমাদের ক্ষারকের সংখ্যাটা কি হবে। ওকে, তো বলছে যে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রক্সিল আয়ন, মানে OH- আয়নটাকে আমরা কি বলছি, হাইড্রক্সিল আয়ন, এটা উৎপন্ন করছে, তাদেরকে আমরা ক্ষারক বলছি। যেমন ধরো যদি আমরা বলি NaOH, তাহলে NaOH আমাদের জলীয় দ্রবণে বিক্রিয়া করে কি তৈরি করছে, এটা এটা আমাদের ভেঙে গিয়ে তৈরি করবে কি Na+ আর OH-, তাহলে এটা আমাদের তৈরি হলো। তারপর এখান থেকে আমরা কি বলতে পারছি, এটা একটা ক্ষারক। তাহলে এই যে তিনি সংজ্ঞাটা দিলেন আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী আমরা কি বলতে পারছি, যে কোনো হাইড্রোজেন ঘটিত যৌগ, সেই যৌগটা যদি জলীয় দ্রবণে আমাদের H+ দেয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসিড। আর সেটা যদি H+ না দেয়, সেটা যদি আমাদের OH- দেয়, তাহলে এটাকে আমরা কি বলবো, সেই OH- দিলে সেটাকে আমরা বলবো হচ্ছে বেসিক। এবার এই যে আমরা মতবাদটা পড়লাম, এটার মধ্যে ছোট্ট একটা আমাদের ডিফেক্ট, সেই ডিফেক্টটা কি, যে প্রত্যেক কটা, যে আমাদের আমরা যে এখানে তোমার সংজ্ঞাটা পেলাম, সেটা কি কোনো হাইড্রোজেন ঘটিত যৌগের ক্ষেত্রে পেলাম, তাই তো। আর দেখবে না, সেটা জলের মধ্যে তড়িৎ বিশ্লেষিত হচ্ছে, বলছে জলীয় দ্রবণে, দেখো বলছে জলীয় দ্রবণে, এই যে জলীয় দ্রবণ, এই জলীয় দ্রবণ কথাটা কিন্তু এখানে বারবার আসছে, এই জলীয় দ্রবণ কথাটা কিন্তু এখানে বারবার আসছে, মানে যেগুলো জলের মধ্যে দ্রবীভূত হতে পারবে, এ ধরনের কম্পাউন্ড নিয়ে এখানে কথা বলা হচ্ছে। এবার যদি আবার এরকম কোনো একটা কম্পাউন্ড থাকে যেটা জলের মধ্যে দ্রবীভূতই হতে পারছে না, তাহলে সে ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি করে বলবো যে সেটা অ্যাসিড নাকি ক্ষার, আমরা কি বলতে পারবো। আর হিলিয়াস যেটা দিলে সেটা কোয়াইট গুড, তো সেটাকে আমরা, যদি কোনো হাইড্রোজেন ঘটিত যৌগ হয়, সেটা যদি জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না হয়, সাপোজ নাম্বার 1, যদি আবার এরকম থাকে যে সেটা হাইড্রোজেন ঘটিত যৌগ না,
ঠিক আছে, ফার্স্ট আমরা কি দেখলাম যে হাইড্রোজেন গঠিত যৌগ না, যে যৌগটা আমরা নিচ্ছি সেই যৌগটা আমাদের হাইড্রোজেন গঠিত যৌগ না। সেকেন্ড যদি আমরা নিই যে সেটা জলে দ্রবীভূত হয়। তাহলে এই এই ধরনের কোন একটা যৌগের ক্ষেত্রে, এই ধরনের কোন একটা কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কিরকম করে বলতে পারবো যে এটা আমাদের তোমার অ্যাসিড নাকি ক্ষার? এটা কি আমরা বলতে পারবো এটা অ্যাসিড নাকি ক্ষার? উপরেই বলতে পারবো, রাইট? এবার ধরো যদি আমরা কোনো একটা এরকম কম্পাউন্ড থাকে যে NH4Cl, কি থাকলো NH4Cl। এবার NH4Cl ভেঙে গিয়ে কি হয় NH4 প্লাস আর Cl মাইনাস, NH4 প্লাস আর Cl মাইনাস। তাহলে এখান থেকে তো এই না H প্লাস গঠিত হচ্ছে নাই OH মাইনাস গঠিত হচ্ছে। তাহলে এখান থেকে আমি কিরকম করে বলবো যে এটা অ্যাসিড না ক্ষার? এখান থেকে আমি কিরকম করে বলবো এটা অ্যাসিড না ক্ষার? তাহলে এই ধরনের কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে কিন্তু এখানে একটা সমস্যার দেখা দিচ্ছিল। তো এই যে সমস্যাটা এখানে দেখা দিল, সেখান থেকে তাহলে আমরা কি বলতে পারছি যে এটা তাহলে আমাদের একটা কোনো প্র্যাকটিক্যাল বা কোনো একটা ধরো একটাই আমাদের কোনো সংজ্ঞা হতে পারে না অ্যাসিড বা বেসকে সেখান থেকে ডিটারমাইন করার, রাইট? তাহলে সেখান থেকে যখন এখানে এই ত্রুটি দেখা গেল, সেই ত্রুটিটা দূর করার জন্য তখন কি আনা হলো? তখন আনা হলো হচ্ছে ব্রনস্টেড লাউরির তত্ত্ব। এবার এই তত্ত্বের অনুসারে আমরা কি করবো? আমরা অ্যাসিড আর ক্ষারের সংজ্ঞা দেখব। ওকে, তাহলে অ্যাসিডের সংজ্ঞা আমাদেরকে কি বলেছে? যেসব পদার্থ এক বা একাধিক প্রোটন বা H প্লাস দান করতে পারে তাদের আমরা কি বলবো? অ্যাসিড। মানে কি, ধরো যদি কোনো আমাদের একটা পদার্থ থাকে যদি দিয়ে দিতে পারে, সে যদি অন্য কাউকে একটা দিয়ে দিতে পারে কি এক বা একাধিক প্রোটন, যেমন ধরো আমাদের HCl প্রোটন বলেছে, HCl যদি আমরা নিই তাহলে H প্লাস আর Cl মাইনাস, এখানে কি বলেছে? যে আমাদের প্রোটন দান করতে পারবে বা H প্লাস যদি দান করতে পারে, H প্লাস আয়ন দান করতে পারে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিড। এবার তা যদি আমরা এখান থেকে তোমার আরহেনিয়াসের নীতিটার মতন করে বলতে চাই, তার মানে বলতে চাচ্ছে যে যেখান থেকে হচ্ছে H প্লাস দান করছে তাহলে মানে H প্লাস দান করবে সেজন্য সেটা হয়ে যাচ্ছে এখানে HCl টা অ্যাসিড। কিন্তু যদি সেটা প্রোটন দান করে থাকে, যদি সেটা প্রোটন দান করে থাকে, যদি HCl মানে H প্লাস ছাড়া যদি অন্য কোনো প্রোটনও যদি সে দান করে থাকে, কোনো যদি পজিটিভ আয়ন যদি দান করে থাকে, তারপরেও সেটাকে আমরা কি বলতে পারবো? তারপরেও সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে আমাদের অ্যাসিড। তারপরেও সেটাকে আমরা কি বলতে পারবো? অ্যাসিড বলতে পারবো। আর ক্ষারক, ক্ষারক হচ্ছে যেসব পদার্থ এক বা একাধিক প্রোটন বা H প্লাস গ্রহণ করতে পারে, যেটা হচ্ছে এক বা একাধিক H প্লাস আমাদের গ্রহণ করতে পারে। এবার HCl টা কি করতে পারছে? আমাদের H প্লাস দিতে পারছে। এবার ধরো যদি আমরা নিই NH3 অ্যামোনিয়া, তার সাথে যদি আমরা HCl নিই তাহলে এখান থেকে দেখো কি হবে? এটা তৈরি হবে হচ্ছে NH4Cl। তার মানে কি, এই যে ধরো যদি আমরা নিই NH3 প্লাস H প্লাস, তার মানে এই যে H প্লাসটা, এই H প্লাসটাকে NH3 গ্রহণ করছে, করে কি তৈরি করছে? NH4 প্লাস। NH3 ছিল একটা H প্লাস গ্রহণ করবো, তার মানে NH4 প্লাসটা আমাদের কি হয়ে গেল তখন? ক্ষার। আর এটা কি হয়ে গেল? অ্যাসিড। কথাটা বোঝা গেল? তার মানে যারা হচ্ছে এক বা একাধিক সংখ্যায় প্রোটন বা H প্লাস আয়ন দান করতে পারবে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে তোমার অ্যাসিড। আর যারা এক বা একাধিক সংখ্যায় প্রোটন বা H প্লাস আয়ন কি করতে পারবে? গ্রহণ করতে পারবে, তাদেরকে আমরা কি বলবো? ক্ষার। তাদেরকে আমরা কি বলবো? ক্ষার। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে প্রোটন যে দেবে, ভালো করে দেখো, প্রোটন যে দান করতে পারে, প্রোটন যে দিতে পারবে সে হচ্ছে আমাদের অ্যাসিড, আর প্রোটন যে গ্রহণ করতে পারবে সে হচ্ছে আমাদের ক্ষার। তাহলে এখান থেকে কি কথাটা আমরা বলতে পারি যে প্রোটন দাতা হলো অ্যাসিড, আর প্রোটন গ্রহিতা হলো ক্ষার। তার মানে যে প্রোটন দান করতে পারবে সে হচ্ছে আমাদের অ্যাসিড, আর যে প্রোটন গ্রহণ করতে পারবে সে হচ্ছে আমাদের ক্ষার। এই জিনিসটা আমরা ব্রনস্টেড লাউরির যে তোমার তত্ত্ব সেখান থেকে আমরা
আচ্ছা, এবার এখানে আমাদের প্রোটন নিয়ে একটা কথা বলা হলো, যে জিনিসটা আমাদের কোয়াইট একসেপ্টেবল, জিনিসটা আমরা এর আগেটাতে পড়ে এসেছি, তার থেকে কোয়াইট একসেপ্টেবল, যার আমরা কি পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে আমাদের ব্রনস্টেড-লাউরির থিওরি। এবার এরপরে আমরা আরেকটা সংজ্ঞা অনুসারে আমরা হচ্ছে আমাদের অ্যাসিড আর ক্ষারকে ভাঙার চেষ্টা করলাম, সেটা হচ্ছে আমাদের লুইস তত্ত্ব। এবার লুইস তত্ত্ব আমরা কিন্তু জানি, লুইস তত্ত্ব আমরা জানি, লুইস তত্ত্বে কি বলা হয়েছে, যে যেসব পদার্থ ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে তাদের আমরা কি বলি, অ্যাসিড। যারা ইলেকট্রন জোড় একসেপ্ট করতে পারবে তারা হচ্ছে আমাদের অ্যাসিড। আর যেসব পদার্থ আমাদের ইলেকট্রন জোড় বর্জন করতে পারবে তাদেরকে আমরা বলি হচ্ছে ক্ষারক। এবার এই যে যেটা আমরা ইলেকট্রন জোড় গ্রহণ বা বর্জন করে যে জিনিসটাকে আমরা বললাম, এই জিনিসটা কিন্তু আমরা এর আগেও দেখেছি, তাই না? আমরা লুইস অ্যাসিডের যে লুইস মডেল, যেটা কোনটাকে আমরা লুইস অ্যাসিড বলছি বা কোনটাকে আমরা লুইস বেস বলছি, এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমার কোয়াইট একটা আইডিয়া কিন্তু আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা দেখলাম যে আমাদের প্রথমে আমরা দেখলাম আর্হেনিয়াসের নীতি অনুসারে কোনটাকে আমরা অ্যাসিড বলছি, কোনটাকে আমরা ক্ষার বলছি। দেন আমরা কি দেখলাম, দেন আমরা দেখলাম যে আমাদের ব্রনস্টেড-লাউরির থিওরি অনুযায়ী, যে ব্রনস্টেড-লাউরির থিওরি অনুযায়ী কোনটাকে আমরা অ্যাসিড বলছি, কোনটাকে আমরা ক্ষার বলছি। আর তারপরে আমরা কি দেখলাম, তারপর আমরা দেখলাম যে লুইস অ্যাসিড আর লুইস বেস, সেটাকে আমরা কোনটা দিয়ে বলছি, যে কোনো একটা ধরো ইলেকট্রন পেয়ার আছে, সেই ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন জোড়, সেটাকে যদি কেউ গ্রহণ করতে পারে সেটাকে আমরা বলবো অ্যাসিড। আর যে সেই ইলেকট্রন পেয়ারটা হচ্ছে আমাদের দিয়ে দেবে, যে সেই ইলেকট্রন পেয়ারটাকে দান করছে, সে আমাদের কি, সে আমাদের হয়ে যাচ্ছে হলো বেস বা ক্ষারক। সরি, বোঝা গেল তাহলে? তাহলে এই জিনিসগুলো এখান থেকে আমরা বুঝতে পারলাম। নেক্সট যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের অনুবন্ধী অ্যাসিড বা ক্ষার। এবার অনুবন্ধী অ্যাসিড বা ক্ষারক, এই জিনিসটা আমরা কাকে বলবো? ধরো আমাদের কোনো একটা কম্পাউন্ড আছে, ধরো আমরা নিলাম অ্যাসিডিক অ্যাসিড। এবার এই অ্যাসিডিক অ্যাসিডটার দুটো আয়ন আছে, প্লাস কেন ওটা, এবার এটার দুটো আয়ন আছে, একটা হচ্ছে CH3CO মাইনাস অ্যাসিটেট, আর একটা হচ্ছে H প্লাস। এবার এটা আমরা জানি যে আমাদের অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে, অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড, এটা আমরা জানি। অ্যাসিটিক অ্যাসিড কি, অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড। কেন অ্যাসিটিক অ্যাসিড মৃদু অ্যাসিড? কারণ অ্যাসিটিক অ্যাসিড কিন্তু সম্পূর্ণরূপে আমাদের বিয়োজিত হচ্ছে না। অ্যাসিটিক অ্যাসিড H প্লাস দিতে পারছে, অ্যাসিটিক অ্যাসিড H প্লাস দিতে পারছে, আর H প্লাস দিতে পারার জন্য অ্যাসিটিক অ্যাসিড কি হয়ে যাচ্ছে, H প্লাস দিতে পারার জন্য অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাচ্ছে হলো আমাদের অ্যাসিডিক নেচারের, যেহেতু সেটা একবার H প্লাস ডোনেট করতে পারছে। কিন্তু যেহেতু এটা মৃদু তড়িৎ বিশ্লেষণ, তো সম্পূর্ণরূপে তড়িৎ বিশ্লেষণ না, সেজন্য কি, যে H প্লাস দেওয়ার যে পরিমাণটা, সেই H প্লাস প্রদানের পরিমাণটা কি হচ্ছে, কম হচ্ছে। সেজন্য আমরা অ্যাসিডিক অ্যাসিডকে কি বলছি, মৃদু অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যাসিডিক অ্যাসিডকে অ্যাসিড কোন পার্টটা বানাচ্ছে, এই যে H প্লাস পোর্শনটা, এই যে H প্লাস পার্টটা, এই H প্লাস পার্টটা দান করার ওর যে ক্যাপাসিটিটা, সেটার জন্য আমরা এটাকে কি বলছি, এটাকে আমরা বলছি অ্যাসিড। এবার এটা তো প্রসম কম্পাউন্ড, তাই না? CH3COOH যখন এটা আছে তখন কি, তখন এটা প্রসম আছে। এবার এখান থেকে যখন H প্লাসটা ধরো চলে গেল, H প্লাসটা ধরো মাইনাস হয়ে গেল, তাহলে সেখান থেকে কি হচ্ছে, আমাদের CH3COO মাইনাস তৈরি হচ্ছে। এবার এই যে কোনো একটা কম্পাউন্ডের, কোনো একটা অ্যাসিডের, যদি সেখান থেকে আমরা তার এই পার্টটাকে আমরা যদি ওখান থেকে বের করে দিচ্ছি, তারপরে মানে কোনো একটা যদি একটা অ্যাসিডের বা ক্ষারের যদি আমরা কোনো একটা আয়নকে সেখান থেকে যদি বের করে নিই, তারপরে যেই জিনিসটা সেখানে থাকছে সেই জিনিসটাকে তখন আমরা কি বলছি, সেটাকে তখন আমরা বলছি হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। তার মানে কি, বা তার মানে হচ্ছে, ধরো যদি কোনো একটা আমাদের ক্ষারক থাকে, ধরো NaOH, এটা কি ক্ষারক পার্ট? কারণ কারণ এটা OH টাকে দান করতে পারছে, মানে যদি সেখান থেকে আমরা OH টাকে বাদ দিয়ে দিই, দিয়ে যদি খালি আমাদের Na প্লাসটা থাকে, তাহলে Na প্লাসটা কি হবে, তখন আমাদের এটা অনুবন্ধী অ্যাসিড। কি হয়ে যাবে, তখন এটা আমাদের হয়ে যাবে অনুবন্ধী অ্যাসিড, তখন এটা হয়ে যাবে এটা অনুবন্ধী অ্যাসিড। তার মানে যে কোনো একটা ক্ষেত্রে কোনটাকে আমরা অ্যাসিড বলবো আর কোনটাকে আমরা ক্ষার বলবো, সেটা কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছুটা না কিছুটা হলেও একটা ডিপেন্ড করবে, যে আমরা কার সাথে বিক্রিয়াটা সম্পন্ন করাতে চাচ্ছি। যেমন ধরো যদি আমাদের বিক্রিয়া থাকে যে অ্যাসিটিক অ্যাসিড আর জল,
অ্যাসিটিক অ্যাসিড আর জল। এবার অ্যাসিটিক অ্যাসিড আর জলের মধ্যে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক নেচার শো করছে, এটাও কিছুটা শো করছে, কিন্তু জলের অ্যাসিডিক নেচারের থেকে কিন্তু আমাদের অ্যাসিডিক অ্যাসিডের নেচারটা অনেকটা বেশি অ্যাসিডিক থেকে। জল কিন্তু বেসিক্যালি নিউট্রাল হিসেবেই কাজ করে। তাহলে এই রিয়াকশনটার ক্ষেত্রে এটা আমাদের কি, এটা আমাদের হয়ে গেল অ্যাসিড, এটা হয়ে গেল কি ক্ষার, হ্যাঁ কি না? তাহলে এটা আমাদের হয়ে গেল হচ্ছে অ্যাসিড, এটা আমাদের হয়ে গেল ক্ষার। এবার এটার বিক্রিয়া করে আমাদের কি তৈরি করছে, এটা বিক্রিয়া করে এটা আয়নে ভাঙলে হচ্ছে হলো CH3COO-, তার সাথে তৈরি হচ্ছে আমাদের H+, আর আমাদের কি আছে, H2O আছে। এবার যে CH3COO- আর এই যে H+, যে ভাঙছে, এই H+টা আমরা কি বলেছি, H2O র সাথে এটা বিক্রিয়া করে কি তৈরি করছে, এটা তৈরি করছে হলো CH3COO- আর H3O+। তাহলে এখান থেকে কি হচ্ছে, আমাদের এই জিনিসটাকে আমরা তখন আরেকবার পাচ্ছি। এবার এখান থেকে যদি বিপরীত বিক্রিয়া যদি হয়, যদি CH3COO- আর H3O+, এই দুটোর বিক্রিয়া যদি এবার আমাদের অ্যাসিটিক অ্যাসিড আর জল তৈরি হয়, তাহলে তখন কি হবে, তখন তাহলে কি এখান থেকে এই যে H+টা, তখন এই H+টা এখানে এসে যুক্ত হচ্ছে। তার মানে কি, তখন কি হচ্ছে, তখন ও কিন্তু H+টাকে ছেড়ে দিচ্ছে, আর ও কি করছে, H+টাকে গ্রহণ করছে। এবার আমরা দেখো আমরা কি লিখেছি, যে যে হচ্ছে প্রোটন গ্রহিতা, যে প্রোটন গ্রহণ করছে সে হচ্ছে আমার ক্ষার, তাই না? যে প্রোটন গ্রহণ করছে সে হচ্ছে আমার ক্ষার। এখানে কি এই H+টাকে ও গ্রহণ করছে, তার মানে আমি কি বলতে চাচ্ছি, যে এখানে কি হচ্ছে, তখন পরের বারের রিয়াকশনে CH3COO- আর H3O+ এর রিয়াকশনে কি হচ্ছে, এ H+টাকে ছেড়ে দিচ্ছে, ও H+টাকে ছেড়ে দিচ্ছে, দিয়ে কি হয়ে যাচ্ছে, H2। আর এই H+টাকে ও গ্রহণ করছে, গ্রহণ করে কি তৈরি করছে, CH3COOH। তার মানে কি, তার মানে এই H+টাকে ও হচ্ছে ছেড়ে দিল, কে ছেড়ে দিল, H3O+। H3O+ যখন H+টাকে ছেড়ে দিল, তাহলে তখন কি বলছে, যে যে হচ্ছে প্রোটন দাতা, তার মানে কি ও প্রোটনটাকে দিয়ে দিল, তার মানে কি ও প্রোটনটাকে দিয়ে দিল, কে দিল প্রোটনটাকে, H3O+। এবার ও যদি প্রোটনটাকে দিয়ে দেয়, তাহলে তখন H3O+ আবার কি হয়ে গেল, অ্যাসিড। আর ও কি করলো, এ হচ্ছে এটাকে গ্রহণ করে নিল, সেজন্য ও কি হয়ে গেল, ও কি হয়ে গেল, ক্ষার। তার মানে আমরা যে রিয়াকশনটা আমরা দেখছি, সেই রিয়াকশনটা থেকে যখন আমাদের সেটা তোমার চেঞ্জ হচ্ছে, সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে যেটা আমাদের অ্যাসিডের, যেটা আমাদের ক্ষার, যে বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখি তাহলে কিন্তু সেটা আমাদের অ্যাসিড, আর ক্ষার কিন্তু থাকছে না। এক্ষেত্রে এ হচ্ছে H+টাকে ছেড়ে দিচ্ছে, সেজন্য ও অ্যাসিড হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আবার ও H+টাকে গ্রহণ করছে, সেজন্য ও কি হয়ে যাচ্ছে, ক্ষার হয়ে যাচ্ছে। তাহলে আমরা বিক্রিয়াটার থেকে কি পাচ্ছি, যে আমাদের যদি CH3COO- মানে CH3COO+ আর H2O এর বিক্রিয়া হয়, তাহলে এখান থেকে এটাতে আমরা পাচ্ছি যে উভমুখী সাইন দিয়ে CH3COO- প্লাস H3O+। তাহলে এক্ষেত্রে আমাদের এটা কি হচ্ছে, অ্যাসিড, এটা আমাদের হচ্ছে ক্ষার। কিন্তু এক্ষেত্রে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, ক্ষার, এটা আমাদের কি হয়ে যাচ্ছে, অ্যাসিড। তাহলে এরকম করে এখানে কিন্তু আমরা এই যে তোমার ডিফারেশনটা, এই যে তোমার ডিফারেন্সটা, এই যে তোমার ভাগটা, এই ভাগটা কিন্তু এরকম করে এখান থেকে আমরা ধরতে পারছি, বুঝতে কিন্তু পারছি। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাহলে কোনো একটা আয়ন যদি আমরা একটা কনস্টিটিউয়েন্ট আয়ন স্পেশালি ভাগ করে নিই, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, তার অনুবন্ধী অ্যাসিড হলে সেটার অনুবন্ধী ক্ষার পাচ্ছি, ক্ষার হলে তার অনুবন্ধী অ্যাসিড পাচ্ছি। যেমন ধরো যদি আমরা বলি যে HCl, HCl কি অ্যাসিড, তাহলে HCl এর অনুবন্ধী ক্ষার কি হবে আমাদের, Cl-, হ্যাঁ কি না? একটা আমাদের H বেরিয়ে গেল, কিন্তু H2SO4, H2SO4 এর তাহলে আমাদের অনুবন্ধী ক্ষার কি হবে, একটাই চলে গেলে কি হয়ে যাবে, HSO4-। বা যদি ধরো আমরা এখান থেকে নিই NaOH, তাহলে NaOH এর অনুবন্ধী অ্যাসিড আমাদের কি হয়ে যাবে, OH- টা চলে গেলে Na+। এরকম করে এই জিনিসগুলোকে কিন্তু আমরা দেখতে পারি, বা ভাগটা কিন্তু এদের আমরা এরকম করে করতে পারি। বোঝা গেল কথাটা? এবার এই জিনিসটা আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষের আয়নায়ন মাত্রা
আর আয়নায়ন ধ্রুবক। আয়নায়ন মাত্রা আমরা কোনটাকে বলছি, আর এটার আয়নায়ন ধ্রুবকই বা আমরা কোনটাকে বলছি, সেই জিনিসটা এখন এখান থেকে আমরা দেখব। আচ্ছা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে আমরা দেখে নিয়েছি, যেই ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে জিনিসটা সম্পূর্ণরূপে যদি আমাদের বিশ্লেষিত না হয়, আংশিক রূপে বিশ্লেষিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলছি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, এবার আয়নায়ন মাত্রার সংজ্ঞা আমাদের কি বলছে, যে দ্রবণে কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নায়নের সাম্যাবস্থায় তড়িৎ বিশ্লেষ্যটি মোট অণুর যত ভগ্নাংশ আয়নিত হয় তাকে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের আয়নায়ন বা হচ্ছে বিয়োজন মাত্রা বলা হয়। মানে আমাদের যতটা পরিমাণ আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্যটা কোনো একটা দ্রবণের মধ্যে দ্রবীভূত আছে, তার মধ্যে থেকে কতটা পরিমাণ হচ্ছে আমাদের দ্রবীভূত হবে, ওই নিয়ে কি হবে, কতটা পরিমাণ দ্রবীভূত হবে হয়তো তড়িৎ বিশ্লেষণে পার্টিসিপেট করে নিয়ে সেটা তড়িৎ পরিবহন করবে বা কিছু, সেটা কতটা করবে, টোটাল যতটা আমাদের আছে তার মধ্যে কতটা পরিমাণ সেটা করবে, সেই জিনিসটাকে আমরা যদি মাপি তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিয়োজন মাত্রা। এবার ধরো সংজ্ঞাটা তো আমরা পড়লাম, হয়তো আমরা অতটা কিছু বুঝতেই পারি, এবার সেটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরো এবি আমাদের কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, এবার এবি থেকে আমাদের কি তৈরি হচ্ছে, এ প্লাস আর বি মাইনাস। কিন্তু এটা আমাদের কি বলছে, বিদ্যুৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আমরা এখানে এই চিহ্নটা কি আপনার থাকবে, থাকবে না। যদি এখানে আমাদের একটা উপমুখী বিক্রিয়া হয়, মানে উপমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে, যে এ আর বি থেকে এ প্লাস আর বি মাইনাস তৈরি হচ্ছে, আর এ প্লাস আর বি মাইনাস থেকে আমাদের আবার কি তৈরি হচ্ছে, এবি তৈরি হচ্ছে। এবার এরকম যদি আমাদের একটা অবস্থা থেকে থাকে, এখান থেকে ধরো আমাদের যদি গোটা কনসেন্ট্রেশন এবির থাকে হচ্ছে, আমরা ধরলাম, এবার এই 100টা এবির অণু ভেঙে গিয়েই তো এ প্লাস আর বি মাইনাস তৈরি হচ্ছে। ধরো আমি বললাম যে 100টার থেকে আমাদের 50টা এবি এমন আছে যেটা ভেঙে গিয়ে 50টা এ প্লাস আর 50টা বি মাইনাস তৈরি হচ্ছে। তার মানে কি, তার মানে যতগুলো টোটাল অণু আছে আর যতগুলো অণু ভাঙছে, তাদের মধ্যে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। কতটা অণু ডিফারেন্স, 100 মাইনাস 50, 50 অণুর একটা ডিফারেন্স দেখা দিচ্ছে। মানে কি, যখন আমরা কোনো একটাকে বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা বলতে হলো বিয়োজন মাত্রা, তারপরে সেখানে আমাদের কি বলছে, টোটাল আমাদের কতগুলো অণু, টোটাল অণু হচ্ছে আমাদের এখানে 100টা, কিন্তু বিয়োজন কটা হচ্ছে মাত্র 50টা। তার মানে আমাদের এটাই বলছে যে টোটাল অণুর মধ্যে কতগুলো অণু আমাদের বিশ্লেষিত হচ্ছে, এই যে আমাদের রেশিওটা, এই যে আমাদের ভগ্নাংশটা আমরা পাবো, এটাকেই আমরা কি বলবো, এটাকেই আমরা বলবো হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। এবার ভালো করে দেখো, বলেছে যে কোনো বিদ্যুৎ তড়িৎ বিশ্লেষ্য আয়নায়নের সাম্যাবস্থায় আছে, তড়িৎ বিশ্লেষণের মোট অনুসংখ্যার, মোট অনু কটা অণু আছে, 100টা, মোট অনুসংখ্যার যত ভগ্নাংশ আয়নিত হয়, এই মোট এর কত ভগ্নাংশ আয়নিত হয়েছে, 50। তাহলে উক্ত তড়িৎ বিশ্লেষণটির আয়নায়ন বা বিয়োজন মাত্রা সেটাই হবে। আর তাহলে সেটাকে যদি আমরা গাণিতিক ভাবে প্রকাশ করতে চাই, তাহলে সেটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে, আমরা লিখবো প্রথমে তাহলে আমাদের বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বলতো, আলফা দিয়ে। তাহলে বিয়োজন মাত্রা আমাদের কি হবে, দ্রবণে যত সংখ্যক অণু, কি বলেছে আমাদের, ভালো করে দেখো, আমরা যেটা সংখ্যাটা পড়বো সেখান থেকে আমরা গাণিতিক রূপ বের করবো। কি বলেছে, যে শতাংশ বা তৈরি মোট অণুর যত ভগ্নাংশ, শতাংশ না, ভগ্নাংশ আয়নিত হয়, তাকে কি বলবে, মোটের কত ভগ্নাংশ আয়নিত হয়েছে। তাহলে আমরা কি লিখলাম, যে দ্রবণে যত সংখ্যক অণু আয়নিত হয়েছে ডিভাইডেড বাই মোট অণু সংখ্যা। মোট কতগুলো অণু ছিল, আর সেই মোট অণুর মধ্যে কত সংখ্যক অণু হচ্ছে আমাদের বিশ্লেষিত হচ্ছে। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হলো আমাদের বিয়োজন মাত্রা। এবার এই যে এখানে আমরা এটাকে নিয়েছি, এখানে আমরা কি নিয়েছি, যে আমাদের 100টা ছিল 50টা হয়েছে, আমরা এখান থেকে আমাদের আলফা কত হবে, কতটা বিয়োজিত হচ্ছে, 50/100, মানে আমাদের কত হচ্ছে, হাফ আর 0.5। এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে বিয়োজন মাত্রা হয়ে যাচ্ছে। বোঝা গেল। এবার তো বিয়োজন মাত্রা তো আমরা করে নিলাম, এবার আমাদের বলেছে আয়নায়ন ধ্রুবক।
এবার সাম্যাবস্থা যদি আমরা করি তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের ধ্রুবকের মানটা জানতে হবে, যে কোন থেকে আমরা ধ্রুবক বলবো, তাই না? যখন আমরা সাম্যাবস্থা করছি সাম্যাবস্থার ধ্রুবকের মানটা আমাদেরকে জানতে হবে। এবার ধরো আমরা যে রিয়াকশনটা নিয়েছিলাম এবি, এবার এবি যদি সাম্যাবস্থায় থাকে এ প্লাস আর বি মাইনাস এর সাথে, তাহলে এখান থেকে আমরা আগের দিন সাম্যাবস্থায় ধ্রুবকের মান কিরকম করে বের করা শিখেছি। আমরা কি শিখেছি যে কে এর মান যেটা হয় সেটা কি হয়, কে এর মান আমাদের কি হয়, যে আমাদের বিক্রিয়াজাত যে পদার্থগুলো, সেই বিক্রিয়াজাত পদার্থগুলোর যে কনসেন্ট্রেশনটা, সেই কনসেন্ট্রেশনের গুণফল বাই বিক্রিয়ক পদার্থগুলোর কনসেন্ট্রেশনের গুণফল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, concentration of A plus into concentration of B minus by concentration of A। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কি বলবো, এটাই হচ্ছে আমাদের জিনিসটা আমরা বের করতে চাচ্ছিলাম আমাদের সাম্যাবস্থার ধ্রুবক। আমাদের এক্ষেত্রে সাম্যাবস্থার ধ্রুবক বা যেটা হচ্ছে আমাদের আয়নায়ন ধ্রুবক। তো এই যে সাম্যাবস্থার স্পেশাল ধ্রুবকটা, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হলো আয়নায়ন ধ্রুবক। তাহলে আয়নন ধ্রুবকের ক্ষেত্রে আমরা কিন্তু এটাও বলতে পারি যে কোনো একটা কম্পাউন্ড সেটা আমাদের কি কি আয়নে বিভক্ত হচ্ছে, সেই বিভক্ত আয়নগুলোর কনসেন্ট্রেশনকে যদি আমরা কম্পাউন্ডটার বা যৌগটার কনসেন্ট্রেশন দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা হচ্ছে আমাদের যে ধ্রুবকটা সাম্যাবস্থার যে ধ্রুবক, সেই ধ্রুবকটা কিন্তু এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। বুঝা গেল কথাটা? ওকে। এবার তাহলে এখান থেকে এটা আমাদের আয়নায়ন ধ্রুবক, যেটা আমরা পেয়ে গেলাম। ওকে, নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ড বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি তার লঘুকরণ সূত্র দিয়েছেন। তো লঘুকরণ সূত্রটা আমাদেরকে কি বলছে, এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো। তার আগে যেটা আমরা বুঝবো, তার আগে আমরা রিয়াকশনটা বুঝবো। ওকে, দেখো আমরা এখানে কি রিয়াকশন নিয়েছিলাম, যে আমাদের এবি থেকে কি তৈরি হচ্ছে, এ প্লাস আর বি মাইনাস, এটা তৈরি হচ্ছে। আচ্ছা, এবার ফার্স্টে ধরো যদি আমরা বলি যে এ বির কনসেন্ট্রেশন আমাদের সি, ঠিক আছে? এবার যখন ধরো এটাকে আমরা জাস্ট রিয়াকশনটা স্টার্ট হচ্ছে, এটাকে আমরা জাস্ট দিয়েছি, তখনও বিয়োজিত হওয়া শুরুই হয়নি। এটা একটা মৃদু তড়িৎ বিশিষ্ট পদার্থ, তার মানে এটা সম্পূর্ণরূপে বিশ্লেষিত হবে না। সেই জন্যই আমরা এখানে কি করছি, সেই জন্যই আমরা এখানে একটা তোমার সাম্যাবস্থার অবস্থা দিয়েছি, উপমুখী চিহ্ন দিয়েছি। হ্যাঁ কিনা? ওকে, তাহলে এবার এই যে রিয়াকশনটা হচ্ছে, এবার একদম শুরুর অবস্থায় কি, একদম শুরুর অবস্থায় তো খালি বিক্রিয়ক পদার্থই থাকে, বিক্রিয়া কি তখন তৈরি হয়? তৈরি হয় না। এবার একদম শুরুতে এই মৃদু যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা, এটা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেবল বলতে পারি। এবার এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এবির কনসেন্ট্রেশনটা আমাদের কত, সি। এবির কনসেন্ট্রেশনটা আমাদের কত, সি। কনসেন্ট্রেশনকে আমরা কি ধরছি, সি ধরছি। এবার এই যে সি পরিমাণ আমাদের যে এবিটা আছে একদম বিক্রিয়ার শুরুতে, মানে এবিটা আমাদের সি পরিমাণ আছে, কিন্তু এ প্লাস আর বি মাইনাস তখন তৈরি হয়েছে, এটা তো ভাঙেইনি একদম শুরুতে। তাহলে এটা হয়ে গেল জিরো, এটা হয়ে গেল জিরো। এবার ধরো যেটা আমি বললাম যে এই সি থেকে একটা অণু, এই সি থেকে একটা অণু এই এবি থেকে একটা অণু ভেঙেছে, ভেঙে এ প্লাস আর বি মাইনাস তৈরি হয়েছে, একটা অণু ভেঙেছে। তার মানে কি, এটা কি হয়ে যাবে, সি মাইনাস ওয়ান হয়ে যাবে, সি মাইনাস ওয়ান হয়ে যাবে। সেখান থেকে কি হবে, সি মাইনাস ওয়ান থেকে আমাদের কি হয়ে যাবে, এখান থেকে এটা তাহলে একটা হয়ে যাবে, এটা একটা হয়ে যাবে। বোঝা গেল কথা? এবার ধরো, এবার যদি আমরা এখান থেকে বলি যে সি থেকে ধরো এবার আলফা পরিমাণ, এবার একটা হলো, এবার ধরো যদি দুটো হয়, তার মানে কি, যে যতটা হবে সেটা এখান থেকে কমবে, আর এখানে সেটা কি হতে থাকবে, অ্যাড হতে থাকবে। এবার যদি ধরো আমাদের আমরা বলি যে আলফা পরিমাণ সি থেকে, আলফা পরিমাণ আমাদের হচ্ছে দ্রবীভূত হচ্ছে। এবার আলফা পরিমাণ যদি এবি থেকে ভেঙে এ প্লাস আর বি মাইনাস তৈরি করে, এটা কনসেন্ট্রেশন আগে ছিল সি, আলফা পরিমাণ ভেঙেছে, মানে কতটা পরিমাণ ভাগবে, সি আলফা। যদি আমাদের ধরো এক থাকতো, তাহলে একের থেকে কতটা ভাগতো, ওয়ান ইন্টু ওয়ান। যদি দুটো অণু থাকতো তাতে যদি এক ভাগ, তাহলে কত হতো আমাদের, টু থেকে ওয়ান হয়ে যাচ্ছে। এবার এখানে কনসেন্ট্রেশন দিয়েছে হলো আমাদের সি, এটার কনসেন্ট্রেশনটা তো সি। এবার আলফা পরিমাণ যদি এখান থেকে ভাঙে, তার মানে কতটা ভাগবে, সি আলফা পরিমাণ এখান থেকে বিয়োগ হয়ে যাচ্ছে।
কতটা পরিমাণ যাচ্ছে? সি আলফা। আলফা পরিমাণ যাচ্ছে কার থেকে? সি থেকে। তাহলে কনসেন্ট্রেশনটা সি, যাচ্ছে কতটা? আলফা পরিমাণ। তাহলে কি হয়ে যাবে? সি আলফা। আর এই সি আলফা পরিমাণ যেখান থেকে ভাঙছে, এখানে একটা বিভক্ত হয়ে কি হচ্ছে? দুটো তৈরি করছে, মানে এ বিটা ভেঙে তো এ প্লাস বি মাইনাস তৈরি করছে, তাই না? তাহলে এটা থেকে যদি আলফা পরিমাণ দিয়ে রেখে গেল মাইনাস সি আলফা, তাহলে এখান থেকে এটা কতটা হবে? সি আলফা, সি আলফা। এটা মাইনাস সি আলফা পরিমাণ কমলো, মানে সি আলফা পরিমাণ কমলো, কমে কি হয়ে গেল? মাইনাস সি আলফা। এটা বাড়লো কতটা? সি আলফা, সি আলফা। এই যে সি আলফা পরিমাণ, এটা যে গেল কার থেকে গেল? সি এর থেকে। সি আলফা পরিমাণ বিয়োজিত হলো কার থেকে? হলো সি এর থেকে। তার মানে কি হবে? সি মাইনাস সি আলফা। মানে এই এবিটার কনসেন্ট্রেশন এখন কত থাকলো? সি মাইনাস সি আলফা। ভালো করে বোঝার চেষ্টা করো। সি পরিমাণ প্রথমে এখানে ছিল, এটা হলো শূন্য, এটা হলো শূন্য। তখন অবধি এখানে বিক্রিয়া করা শুরুই হয়নি, তখন অবধি এখানে রিয়াকশন আমাদের স্টার্টই হয়নি। এটা কি হয়ে গেল? শূন্য, শূন্য। এবার যদি আমাদের এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে সি থেকে আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে, মানে কতটা পরিমাণ বিয়োজিত হচ্ছে? সি আলফা পরিমাণ। এবার এই যে সি আলফা পরিমাণটা বিয়োজিত হচ্ছে, এটা তো বিয়োজিত হয়ে গেছে, তারপরে তো এই সি এর মধ্যে থেকে সি আলফাটা আর নেই। তাহলে এটা কি হয়ে গেল? সি মাইনাস সি আলফা। এটা কত হয়ে গেল? সি মাইনাস সি আলফা হয়ে গেল। আর এই যে সি মাইনাস সি আলফা এটা হয়ে গেল, তার জন্য আমাদের এখানে আমরা কতটা পরিমাণ এ প্লাস পেলাম? সি আলফা পরিমাণ। আর কতটা পরিমাণ বি মাইনাস পেলাম? সি আলফা পরিমাণ। তাহলে যদি আমরা এখান থেকে এটার আয়নীয় ধ্রুবক বের করার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের কে, তাহলে কে এর মান আমরা কি জানি? যে কনসেন্ট্রেশন অফ এ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ বি মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এবি। এবার আমাদের সি তো আমরা কনসেন্ট্রেশনে ধরেছি, এ প্লাস এর কনসেন্ট্রেশন কত? সি আলফা। বি মাইনাস এর কনসেন্ট্রেশন কত? সি আলফা। তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা বসাই, তাহলে এর মান কত হবে? সি আলফা ইন্টু সি আলফা। আর এবি এর কনসেন্ট্রেশন কত? সি মাইনাস সি আলফা। সি মাইনাস সি আলফা। এখান থেকে যদি আমরা সি কমন নিই, ভালো করে দেখো, এটা কি হয়ে যাবে? সি স্কোয়ার আলফা স্কোয়ার, এখান থেকে সি কমন নিলে কি হয়ে যাবে? 1 মাইনাস আলফা। মানে এখানে একটা সি কেটে গেল, তাহলে কি হয়ে গেল? সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। এটা আমরা কার মান পাচ্ছি? এখানে কে। আচ্ছা, এবার তাহলে এখান থেকে আমরা লিখে নিই, যেটা আমরা পেলাম, যে আমরা কে এর মান পেলাম, কি পেলাম? সি আলফা স্কোয়ার, সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা, এই জিনিসটা আমরা এটার মান পেলাম। আচ্ছা, এবার এটা যদি আমরা মান পেয়ে থাকি, আমরা কি বলেছি? যে এবিটা আমাদেরকে একটা বিদ্যুৎ তড়িৎ বিশিষ্ট পদার্থ। এবিটা আমাদেরকে একটা খুবই বিদ্যুৎ তড়িৎ বিশিষ্ট পদার্থ। তাহলে যদি আমরা ধরি যে এখানে বিয়োজনের মান, বিয়োজন যতটা পরিমাণ বিয়োজিত হয়েছে, যে আলফাটা খুবই কম, যদি বিয়োজন নগণ্য হলে, বিয়োজন যদি খুবই কম হয়, এবার একই যদি আমরা খুব কম একটা নাম্বার বিয়োগ করি, তাহলে সেটাকে আমরা কি নিয়ারলি অ্যাপ্রক্সিমেটলি ওয়ানই বলতে পারি। যদি একের থেকে খুব কম একটা কোনো নাম্বার বিয়োগ করি, ধরো 0.00002 এরকম টাইপের কোনো একটা নাম্বার যদি আমরা বিয়োগ করি একের থেকে, সেটাকে কি আমরা নিয়ারলি একই বলতে পারি না? যদি মানে বিয়োজনটা যদি খুবই নগণ্য হয়, তাহলে 1 মাইনাস আলফাটাকে আমরা কি বলতে পারি? নিয়ারলি ইকুয়ালস টু 1। নিয়ারলি ইকুয়ালস টু 1 বলতে পারি। এবার 1 মাইনাস আলফা যদি নিয়ারলি ইকুয়ালস টু 1 হয়, তাহলে কে এর মান আমাদের তাহলে কত হয়ে যাবে? কে ইজ ইকুয়ালস টু সি আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আলফা স্কোয়ারের ভ্যালু আমরা কত পাচ্ছি? কে বাই সি। তাহলে আলফার ভ্যালু আমরা কত পাচ্ছি? রুট ওভার কে বাই সি। মানে যে বিয়োজন মাত্রা, আলফাটা আমাদের কি বিয়োজন মাত্রা, তাই বিয়োজন মাত্রার সাথে কিন্তু এখানে আমরা যেই জিনিসটাকে নিয়ে, যেই পদার্থটাকে নিয়ে আমরা কাজ করছি, তার কনসেন্ট্রেশন আর আয়নন ধ্রুবকের আমরা একটা সম্পর্ক পাচ্ছি। সম্পর্কটা কি? আলফা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই সি। সেটা কি? আলফা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই সি, যেটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশন। এবার এখান থেকেই আমরা কি পাচ্ছি? আমাদের অসওয়াল্ডের ধ্রুব, যে লঘুতা সূত্র, তার সব কি বলেছে? যে স্থির উষ্ণতায় যদি আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে,
টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকলে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে তড়িৎ বিশ্লেষণটির আয়নায়ন বা বিয়োজন মাত্রা দ্রবণের গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। দ্রবণের গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দ্রবণের গাঢ়ত্ব কত? সি। বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কি বেসিসে? এটা তো আমাদের কনস্ট্যান্ট। সেটা আমাদের কনস্ট্যান্ট না। এবার কে যদি আমাদের কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে আমরা কি বলছি যে সমানুপাতিক থেকে সমান চিহ্ন আনতে গেলে আমরা একটা কনস্ট্যান্ট আনি। তারপরে সমান থেকে সমানুপাতিক দিতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে নিতে হবে, ঠিক কিনা? তাহলে এখান থেকে আমাদের এখানে সমান চিহ্ন ছিল, এখান থেকে সমানুপাতিক দিতে গেলে তাহলে আমাদের কি হবে? আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√c. Alpha is proportional to 1/√c. তাহলে এটাই আমাদেরকে এখানে বলেছে, এটাই আমাদেরকে বলেছে। সম্পর্কটা আমরা কি পাচ্ছি? যে আয়নের বিয়োজন মাত্রায়, যেটা বিয়োজন মাত্রা, আলফাটা আমাদের বিয়োজন মাত্রা, এটা কি হচ্ছে? এটা আমাদের দ্রবণের যে গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্ব আমাদের যেটা কনসেন্ট্রেশন সি, তার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটার সাথে বর্গমূলের কি ব্যস্তানুপাতিক। বোঝা গেল? অথবা এটার আমরা আরেকটা টাইপ করে এটার আমরা একটা সংজ্ঞা পেতে পারি। এটা দু টাইপের করে আমরা সংজ্ঞা পেতে পারছি। আরেকটা কি বলছে? যে স্থির উষ্ণতায়, যে উষ্ণতা স্থির থাকে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে তড়িৎ বিশ্লেষণের আয়নায়ন মাত্রা ওর 1 মোল পরিমাণ যত লিটার আয়তনের দ্রবণে দ্রবীভূত আছে তার বর্গমূলের সমানুপাতিক হয়। মানে এখানে কতটা পরিমাণ দ্রবীভূত আছে সেটা তো তার সমানুপাতিক হবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখো, যে তড়িৎ বিশ্লেষণের আয়নায়নের মাত্রা, আয়নন মাত্রা আমাদের কোনটা? আলফা। 1 মোল পরিমাণ যত লিটার আয়তনের দ্রবণে দ্রবীভূত আছে। এবার কতটা পরিমাণ দ্রবীভূত আছে তার মানে এখান থেকে আমরা আরেকটা কি বলতে পারি? এবার দেখো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এইখানে করছি দেখো, আলফা ইজ ইকুয়ালস টু √কে, √কে বাই সি। তাহলে এখান থেকে সিটাকে যদি আমরা এদিকে নিতে চাই তাহলে কি হবে? আলফা √c ইকুয়ালস টু কে, মানে এটা আমাদের কনস্ট্যান্ট হয়ে গেল। মানে কি আমাদের 1 মোল পরিমাণ যত লিটার আয়তনে দ্রবীভূত থাকবে কোনটা? আমাদের সেই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা 1 মোল পরিমাণে যত লিটার দ্রবীভূত আছে তার বর্গমূলের সাথে কি হবে? সমানুপাতিক। এই জিনিসটা এখান থেকে আমরা কি করতে পারছি? দেখতে পাচ্ছি। তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা আমাদের কি হলো? এখান থেকে ক্লিয়ার? এই দুটো জিনিস আমাদের ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা কিন্তু এটাকে অসওয়াল্ডের লঘুতা সূত্রটা এখান থেকে আমরা ধরতে পারি। আর অসওয়াল্ডের লঘুতা সূত্র দিয়েই কিন্তু এর পরবর্তীকালেও আমাদের অনেকগুলো রিয়াকশন, অনেকগুলো জায়গায় কিন্তু আমরা ভালো মতো করে দেখতে পারবো, বুঝতে পারবো। তাহলে আজকের আমরা যে জিনিসগুলো আমরা বলেছিলাম যে আমরা কভার করব, দেখো সেই জিনিসগুলো আমরা কভার করতে পেরেছি কিনা। তড়িৎ বিশিষ্ট পদার্থ কাকে বলে আমরা করেছি, অ্যাসিড আর ক্ষারক কাকে বলে আমরা করেছি, আর বিয়োজন মাত্রায় মৃদু তড়িৎ বিশিষ্ট পদার্থের ক্ষেত্রে আমরা সেটাও করেছি। তাহলে এই করে আমরা কিন্তু যেই তিনটে টপিক আমরা আজকে আমাদের বলেছিলাম আমরা কভার করব, সেই তিনটে টপিকই কিন্তু আমরা কভার অলরেডি করে ফেলেছি। তাহলে তোমরা ভালো মতো করে পড়াশোনা করবে, খুব ভালো মতন থাকবে, শরীর টরীর কিন্তু একদম মানে খারাপ করবে না, ভালো করে থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আমাদের পরের ক্লাসে।